তো চলো আজকে আমরা শুরু করবো কি ডাব্লিউপি কনস্টেবল 2021-এর পার্ট 1 শুরু হবে। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা বিশদভাবে আলোচনা করব। এবং তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার আগেকার জিকের ভিডিওগুলো যদি দেখে থাকো, তো তোমরা দেখতে পারবে যে ওইখানকার প্রশ্নের আমি যা এলাবোরেশন যেটা করেছি, সেই অ্যান্সারগুলো তুমি দেখবে অন্যান্য পরীক্ষাতেও তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্যই বলছি তোমরা যখন প্রশ্নগুলো যখন করবে ভালো করে মনোযোগ দিয়ে করবে, কোনোভাবে স্কিপ করবে না। এবং পারলে প্রত্যেকটা প্রশ্নের আমি যে যে এক্সপ্লানেশন বা এক্সট্রা যেগুলো দিচ্ছি সেগুলো খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন তোমাদের কমন আসতে বাধ্য। ঠিক আছে, আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে চলে যাও, দেখো সব পেয়ে যাবে। চলো, বলছে দেখো একটি বিড়ালের 5টি লাফানো যেতে যে সময় লাগে সেই সময় কুকুরটি 4টে লাফায়। ওকে, এবারে যে কুকুরের 3টি লাফানো বিড়ালের 4টি লাফানোর সমান। তাহলে দেখো ডগ যেখানে তোমার 3টি লাফায়, সেখানে বিড়ালের 4টি লাফানোর দূরত্বের কিন্তু সমান। তাহলে এইটা কি তোমার বেরোলো একটা ডিস্ট্যান্সের রেশিও বেরিয়ে গেল, তাই না? এটা হচ্ছে কুকুর ডিস্ট্যান্স যায়, আর এটা হচ্ছে কি বিড়ালটা তোমার ডিস্ট্যান্সও যায় এটা। ওকে, তার মানে কি কুকুর যেখানে 3বার লাফায়, মানে কুকুরের 3টে লাফানোয় যেই দূরত্ব যায়, বিড়াল সেটাকে 4টে লাফানোয় সেই দূরত্ব যায়। আচ্ছা, চলো আমি তাহলে এটা বলতে পারি, তাহলে কুকুর সমান কি বলতো? তাহলে 3টা যদি এই দিকে যায় তাহলে বাইয়ের আকারে চলে আসবে b/3 গুণিত 4 চলে আসবে। বা এটাকে তুমি লিখতে পারো 4b/3, এইটার আকারও তুমি লিখতে পারো এটাকে। তাহলে একটি কুকুরের একবার লাফানো মানে কি বিড়ালের 4/3 গুণ লাফানো। ওকে, আচ্ছা, বিয়ে 4/3 গুণে লাফানোর সমান। ঠিক আছে, যে দূরত্বটা যায়। এরপর বলেছে বিড়াল কি 5টি লাফায়। তাহলে বিড়ালের 5টি লাফানো কি বিড়ালের যেই সময়ে, মানে যেই সময় 5টি লাফায়, কুকুর সেই সময় 4টি লাফায়। ঠিক আছে, 4বার লাফ দেয়, 4টি লাফ দেয়। এবার তুমি দেখে নাও, তাহলে বিড়ালের 5টি লাফানো মানে এটা অ্যাকচুয়ালি করছে, আমি গতিবেগ করছি। হ্যাঁ, তাহলে 5টি লাফাতে কত সময় লাগে? তাহলে ধরে নাও এই বিড়াল হচ্ছে 5বার লাফিয়েছে। ওকে, এবং কুকুরের 4টি লাফানো, তাহলে কুকুরের 4টি লাফানো মানে বিড়ালের কটি লাফানো বলো তো? দেখো আমি যদি এখানে 4টি লাফানো যদি করি তাহলে হবে কি 4d, তাহলে সমান কি হবে, আবার এখানে 4 দিয়ে তোমার গুণ হবে, মানে কি 4b/3 সাথে তোমার আবার একটা 4 দিয়ে গুণ, মানে কত হবে 16b/3 হয়ে যাবে, তাই না? 16b/3 হয়ে যাবে। দিয়ে তোমার অ্যান্সার কত হবে? দেখো এখানেও দেখো তোমার বিড়ালের 5টি লাফানো ইজ টু কত 16b/3। তাহলে এখানে 3টা যদি সমানের এদিকে আসে তাহলে কি হয়ে যাবে 15b হয়ে যাবে। তাহলে 15b ইজ টু 16b, তাহলে দেখো বি কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 15:16 হয়ে যাচ্ছে তোমার এখানে রাইট অ্যান্সার। তাহলে ভালো করে বোঝো। তাহলে আমি কি করলাম, প্রথমে দেখলাম যে দেখলাম যে কতটা দূরত্ব দেয় একই সময়। তাহলে কুকুর যেখানে 3বার লাফায়, বিড়াল সেখানে কি 4বার লাফায়, 4বার লাফায় বললাম, মানে কুকুর 3বার লাফিয়ে যেই দূরত্ব যায় বিড়াল 4বার লাফিয়ে সেই দূরত্ব যায়। তাহলে আমি দেখে নিলাম যে কুকুর 4বার লাফিয়ে, তাহলে দেখলাম কি কুকুর একবার লাফিয়ে বিড়াল কত দূরত্ব যায় সেটা একবার দেখে নিলাম। ঠিক আছে, বা কুকুরের একবার লাফানোটা বিড়ালের কত দূরত্ব যাওয়ার সমান সেটা আমরা দেখে নিলাম। এবং কুকুরের 4বার লাফানোটা বিড়ালের কত দূরত্ব সেটা আমরা দেখে নিলাম। দিয়ে দেখো বিড়ালটি 5বার লাফিয়েছে, তাহলে কি বললাম কি বিড়াল 5বার লাফিয়েছে, এবং কুকুরের 4টি লাফানো বিড়ালের কটি লাফানোর সমান। তাহলে দেখে নিলাম কুকুরের 4টি লাফানো যেই দূরত্ব যায় সেটা হচ্ছে কি বিড়াল কি 16b/3 দূরত্ব কিন্তু যায়। আর এখানে বেরিয়ে যাচ্ছে কি বলতো, অ্যাকচুয়ালি দূরত্বের রেশিও বেরিয়ে যাচ্ছে, আর দূরত্বের রেশিও মানেই কি বলতো, স্পিডের রেশিও, দুটো কিন্তু সমান হয়। দূরত্বেরও যা রেশিও হয় স্পিডেরও কিন্তু তাই রেশিও হয়। তাহলে রাইট অ্যান্সার চলে হলো অপশন এ 2, 15:16। বলছে দেখো 1857 সালে মহাবিদ্রোহ যেটা হয়েছিল কানপুরেতে, তো কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো দেখো কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে তোমার কি নানা সাহেব। ঠিক আছে, কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। তো নানা সাহেবের আরেকটা নাম কি? নানা সাহেবের আরেকটা নাম মনে রাখবে ধন্দু পান্থ হচ্ছে নানা সাহেবের আরেকটা নাম। ওকে, এরপর দেখো এই যে নানা সাহেব রয়েছে, এই নানা সাহেব কে ছিলেন মনে রাখবে, দ্বিতীয় বাজিরাওয়ের মানে অ্যাডপ্টেড একটা সান ছিলেন, অ্যাডপ্টেড সান মানে, তো অ্যাডপ্টেড বাংলাটা একটু কেউ লিখে দিও, আমি ভুলে গেছি অ্যাডপ্টেড। আচ্ছা দত্তক নেওয়া দত্তকপ্রাপ্ত সান ছিলেন।
এবং তাঁতিয়া টুপির নানা সাহেবের একটা জেনারেল ছিলেন, একটা সেনাপতি ছিলেন, সেই জেনারেলটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে কি তাঁতিয়া টুপি, তাঁতিয়া টুপি। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন শেষ মুঘল শাসক, শেষ মুঘল শাসক ছিলেন কি দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা রানী লক্ষ্মীবাই কে ছিলেন? এবার রানী লক্ষ্মীবাই কোথায় তাহলে নেতৃত্ব দিয়েছিলেন? তো রানী মনে রাখবে ঝাঁসিতে, ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন। মানে কিসেতে নেতৃত্ব দিয়েছিলেন বলো তো? মানে সিপাহী বিদ্রোহতে। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, তো 1857 সালে ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? রানী লক্ষ্মীবাই। আচ্ছা বেগম হজরত মহল কোথা থেকে? বেগম হজরত মহল মনে রাখবে লখনৌ থেকে। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো হচ্ছে লখনৌ, LUCKNOW, লখনৌ। আচ্ছা আর একটা পড়ে থাকে, আর একটা ইম্পর্টেন্ট পড়ে থাকে, সেটা হচ্ছে বিহার, বিহারের জগদীশপুর, বিহারের জগদীশপুর থেকে কি? কুনওয়ার সিং, কুনওয়ার সিং। আচ্ছা এরপর দেখো যদি বলো মহাবিদ্রোহ কোথা থেকে শুরু হয়, মনে রাখবে মহাবিদ্রোহ শুরু হয় কি 29 মার্চ 1857 সালে। কোথায়? ব্যারাকপুরে শুরু হয়, ব্যারাকপুরে শুরু হয়, শুরু হয়। এবং এটা শুরু করে কে? মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে। আর যদি বলে যে ছড়িয়ে পড়ে কবে, ছড়িয়ে পড়ে কোথায়? ছড়িয়ে পড়ে মনে রাখবে মিরাটে। মানে তোমার মহাবিদ্রোহ শুরু হয় তোমার ব্যারাকপুরেতে, কিন্তু ছড়িয়ে পড়ে কোথায়? মিরাটে ছড়িয়ে পড়ে। নেক্সট চলো, বলছে SVWP এর কর্মসূচির পূর্ণরূপ কি? দেখো পূর্ণরূপ হচ্ছে কি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এরপরে দেখো লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে যায়, তাহলে লক্ষণ গেল তাহলে 15 কিমি পশ্চিম, 15 কিমি পশ্চিম দিকে আমি নিয়ে গেলাম, তাহলে 15 কিমি গেল পশ্চিম দিকে গেল। তারপর কি করছে? বাঁ দিকে ঘুরছে, তাহলে বাঁ দিক মানে কি? বাঁ দিক মানে এই দিকে, তাহলে বাঁ দিকে ঘুরে কত কিলোমিটার গেল? 20 কিলোমিটার গেল, বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। সে এরপর কি করছে? পূর্ব দিকে যাচ্ছে, তাহলে পূর্ব দিক মানে এটা, তাহলে পূর্ব দিকে কত কিলোমিটার গেল? পূর্ব দিকে গেল তোমার 25 কিলোমিটার গেল, 25 কিলোমিটার চলে গেল, আর একটু বাড়ি দিকে 25 কিলোমিটার চলে গেল। এবং এই দিকে এসে আবার সে কি করছে? বাঁ দিকে ঘুরে যাচ্ছে, তাহলে বাঁ দিকে ঘুরে কত কিলোমিটার যাচ্ছে? বাঁ দিকে ঘুরে তোমার এখানে 20 কিলোমিটার যাচ্ছে, 20 কিলোমিটার যাচ্ছে। তো বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূর আছে? তাহলে এইটা হচ্ছে তোমার বাড়ি, আর এইখানে সে এখন পৌঁছে গেছে, তাহলে এইটুকু দূরত্ব কত তাহলে বলো তো? এটা টোটালটা তো 25, তাহলে এত দূর অবধি 15, তাহলে এইটুকু তাহলে কত? তাহলে এইটুকু অবধি তোমার হচ্ছে কত? 10 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে সে 10 কিলোমিটার দূরে রয়েছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। বলছে দেখো একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়। যদি এই টাইপের অঙ্ক দেখো, ক্রয় মূল্য বের করা সব থেকে ইজিয়েস্ট ওয়ে তোমাদেরকে বলে দিচ্ছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে সিপি ক্রয় মূল্য, তাহলে এই দিকে একটা সেলিং প্রাইস রয়েছে, সেলিং প্রাইস রয়েছে, এবং এই দিকেও একটা সেলিং প্রাইস রয়েছে, মানে এইখান থেকে এইটা যা দূরত্ব, এইখান থেকে এটা তাই দূরত্ব, তাই না? তাহলে দেখো এইদিকে যত পরিমাণ লাভ হয়, মানে 1754 টাকায় বিক্রি করলে যেই পরিমাণ লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ লস হয়। মানে সিপি থেকে এইখানে যা দূরত্ব এবং সিপি থেকে এইখানে দূরত্বও কিন্তু সেম সেম। যদি সেম হয় তার মানে সিপিটা কি বলতো? ক্রয় মূল্যটা একদম মিডিল পজিশনে রয়েছে। তাহলে মিডিল পজিশন কাদের মধ্যে রয়েছে? এর আর এর মিডিল পজিশনে রয়েছে। তার মানে আমরা নর্মালি যদি একটা গড়ের ফর্মুলা যদি ফেলে দিতে পারি, গড়ের ফর্মুলা কি করে করি? এইটা এবং এইটার মাঝখানের পজিশন, তাহলে কি করব? 1492 প্লাস 1754 বাই কত? 2, তাহলে বেরিয়ে যাবে আমার কত? সিপিটা কিন্তু আমার বেরিয়ে যাবে। তাহলে দেখো 4 আর 2 6, 5 আর 9 14, আর 5 আর 9 14, 7 আর 4 11, 12 2 হাতের হলো 1, 1 আর 1 2 3। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সার হয়ে যাবে কত? 16 23 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে দেখো হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? তো দাদামণি নামে জনপ্রিয় ছিলেন কে? অশোক কুমার। এই প্রশ্ন চিহ্নে স্থানে কি কি বসবে? ঠিক আছে, AIPVAE। দেখো আমি এরকম করে লিখলাম AIPVAE, আর একটা চিহ্ন চিহ্ন রয়েছে। আচ্ছা এ কত নম্বর বলো তো? 1 নম্বর। আই কত নম্বর? 9 নম্বর। পি কত নম্বর? 16 নম্বর। ভি কত নম্বর? 22 নম্বর। এ কত নম্বর? 1 নম্বর। ই কত নম্বর? 5 নম্বর। তুমি একটা দেখতে পাচ্ছ, তাহলে 1 থেকে 9 যেতে কত ঘর? 8 ঘর। 9 থেকে 16 যেতে কত ঘর? 7 ঘর। 16 থেকে 22 যেতে গেলে কত ঘর? 6 ঘর। তাহলে 22 থেকে 1 যেতে গেলে আবার কত ঘর? 5 ঘর।
তাই না? 22 থেকে 1 ঘর তো 5 ঘরই। হ্যাঁ, 22 থেকে তো 5 ঘরই লাগবে, কারণ 22, 23, 24, 25, 26 মানে জেড, 26 মানে জেড, এবং 5 নম্বর যেটা 1 চলে আসবে, মানে এ চলে আসবে। 22-এর পরে মানে ভি এর পরে তুমি 5 ঘর যাও, দেখো এ পেয়ে যাবে। এবং দেখো এ থেকে ই এর কত গ্যাপ হয়েছে, দেখো 4। তাহলে এরপরে কত গ্যাপ হওয়া উচিত? নিশ্চয়ই 3 গ্যাপ হওয়া উচিত, কারণ দেখো 8, 7, 6, 5, 4, 3, এরপরে 3 গ্যাপটা হবে। তাহলে ই থেকে 3 দূরত্ব দেখে নাও, এফ জি এইচ, তাহলে এইচ হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 8 বসবে তোমার এখানে, 5-এর সাথে 3 গ্যাপ মানে 8। ওকে, তাহলে এই হচ্ছে কত নম্বর? 8 নম্বর। নেক্সট চলো, বলছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তো আগে মনে রাখবে গোলকের এখানে তোমাকে লাগবে কি? আয়তন লাগবে। গোলকের আয়তন লাগবে। তো গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে কি 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তো এরপর দেখো আমাদের বড় গোলকের ব্যাসার্ধ দেখে নাও। বড় গোলকের ব্যাসার্ধ কত? বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর সমান কত? 8 সেন্টিমিটার বলে দিয়েছে। ঠিক আছে, বড় গোলকের ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে আমার বড় গোলকের আয়তনটা দেখে নাও। তাহলে বড় গোলকের আয়তন হচ্ছে কত? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 গুণিত পাই ইন্টু আর কিউব, আর কিউব মানে কত? 8-এর কিউব, তাই না? এরপর দেখো ছোট গোলক, ছোট গোলকের ব্যাসার্ধ কত? 1 সেন্টিমিটার। তাহলে ছোট গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, আর কিউব মানে কত? 1-এর কিউব, 4/3 পাই 1-এর কিউব। তো এরপর কি করতে হবে? আমাকে বলেছে কতগুলি ছোট গোলক পাওয়া যাবে। তাহলে এই যে বড় গোলকের আয়তনের মধ্যে, বড় গোলকের আয়তনের মধ্যে এইরকম আয়তনের কটা গোলক পাওয়া যাবে। তাহলে ইজিলি আমরা কি করতে পারি? এটা করে দিতে পারি, যদি বাই করে দিই, বা এরকম করতে পারো যে যদি এরকম ছোট গোলক যদি এক্সটি যদি দেওয়া হয়, তাহলে আমার এত বড় গোলকের আয়তনের কিন্তু সমান হবে। তাহলে 4/3 পাই গুণিত 8-এর কিউব করতে পারো। এইদিকে দেখো সমানে সমানে এইদিকে 4/3 পাই 4/3 পাই কাটা যাবে, আর 1-এর কিউব মানে 1 তুমি জানো। তাহলে এক্স সমান, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কি? এক্স সমান পড়ে থাকছে তোমার 8-এর কিউব, আর 8-এর কিউব মানে কত বলো তো? 512। ঠিক আছে, তো রাইট অ্যান্সার চলে এলো কত? অপশন 3, 512 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 4 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকাটা নিয়োগ করে দিয়ে বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, তাহলে অজয় রয়েছে, এখানে লিখলাম অজয়, আর এখানে লিখলাম কি? অনিল লিখলাম। তো অজয় কি 8,000 টাকা বিনিয়োগ করেছে, 4 মাসের জন্য বিনিয়োগ করেছে, তাহলে গুণিত 4। এবং অনিল কি? অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। আচ্ছা, তাহলে অনিলের টাকাটা আমি জানি না, অনিলের টাকাটা এক্স ধরে নিলাম, আর গুণিত কত? 4 মাসের জন্য বিনিয়োগ করে, দেখে নিলাম। আচ্ছা, অঙ্কটা কিছু কি ভুল হচ্ছে? আপাতত ঠিক আছে, চলো দেখা যাক। বৎসরান্তে কি হয়েছে? অনিল 20% লাভ পেয়েছে। তাহলে অনিল যদি 20% যদি লাভ পায়, অনিল যদি এখানে 20% পায়, নিশ্চয়ই তাহলে অজয় নিশ্চয়ই কনফার্ম তাহলে 80% পেয়েছে, তাই না? অনিল অবভিয়াসলি 80, অজয় তাহলে 80% তো পাবেই। এবার দেখো এটা যদি কাটাকাটি করে নাও, 20 আর 80, দেখো এটা হয়ে যাবে কত? 5:1 হয়ে যাবে। তাহলে দেখো 5, দেখো এখানে যদি পারো কাটাকাটি করে নাও, 4 এবং 4, এদিকে মনে রাখবে সব কিন্তু ইজ টু। তাহলে এই 4-4-এ কিন্তু কাটাকাটি করতে পারো। তাহলে তুমি দেখতে পাচ্ছ 5 মানেই কত? 8,000। তাহলে 1 মানে কত? 1 মানে তাহলে কত? তাহলে 5 ইউনিট মানে যদি 8,000 হয়, 5 ইউনিট মানে যদি 8,000 হয়, তাহলে 1 ইউনিট মানে কত? তাহলে 5 ষোলো 80, 1600। তাহলে 1600 টাকা বিনিয়োগ করেছিল কে? 1600 টাকা বিনিয়োগ করেছিল কিন্তু তোমার অনিল। ওকে, 1600 টাকা বিনিয়োগ করেছিল কে? অনিল বিনিয়োগ করেছিল। তো এরপরে যেটা ব্যাপারটা যেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে অঙ্কটা একটু না একটু মনে হচ্ছে মিসিং আছে। অঙ্কটা ভাষার মধ্যে একটু প্রবলেম আছে লাগছে। বলছে অজয় ব্যবসায় 8,000 টাকা বিনিয়োগ করেছিল, 4 মাসের জন্য বিনিয়োগ করে, এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকাটা বিনিয়োগ করে। বাকি 4 মাসের জন্য, তাহলে 1 বছর তো হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে এটা 8 মাসের জন্য করে, এটা অ্যাকচুয়ালি বুঝতে পারলে, এটা 8 মাসের জন্য করে মনে হচ্ছে।
তাহলে করে দেখো তো, 4 দুগুণে তাহলে এটা 8 হচ্ছে। তাহলে 5 মানে কত হচ্ছে, 8000 গুণিত 2 মানে এটা কত করে দিলাম, 16000 করে দিলাম, 16000 করে দিলাম, হ্যাঁ 16000 করে দিলাম। তাহলে এরপরে দেখো 16000/5 কত হচ্ছে, 16000/5 3200 টাকা, তাই না? 16000/5 এটা তো হ্যাঁ 3200 টাকা। তাও তো এখানে হচ্ছে না, 16000 বা 5 ইউনিটের মান হচ্ছে 16000, তাহলে 1 ইউনিটের মানটা তাহলে কত, না তাও হচ্ছে না। ওকে, ঠিক আছে, চলো আপাতত এই অঙ্কটার মধ্যে কিছু না কিছু এরর আছে, যদি তোমরা পেরে থাকো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। বলছে কোনো মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন, দিন ই ইলাহি করেন কে, আকবর করেন। কত সালে করেন, 1581 এবং 82 সালে দিন ই ইলাহি ব্যবস্থাটা চালু করেন। আকবর সম্বন্ধে আরও কিছু যদি ইনফরমেশন, আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন, মনে রাখবেন 13 বছর 4 মাস বয়সে সিংহাসনে বসেন। আকবরের সময়কালে 1560 থেকে 1562 সাল অবধি বলা হয় পেটিকোট গভর্নমেন্ট, বলা হয় পেটিকোট গভর্নমেন্ট। তো পেটিকোট গভর্নমেন্ট মানে কি, তিনি মহামানঙ্গার, ঠিক আছে, মানে আকবরের ধাত্রীমা, আকবরের ধাত্রীমা মহাম আনঙ্গার আন্ডারে তিনি তখন কাজ করতেন, মহাম আনঙ্গা, ঠিক আছে, মহাম আনঙ্গার আন্ডারেই তিনি ছিলেন। ঠিক আছে, আর যদি বলা হয় শাহজাহান কি, শাহজাহান যদি বলা হয় যে আমাদের তাজমহলের মানে যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন কি শাহজাহান, মমতাজের উদ্দেশ্যে তৈরি করেছিলেন। এবং শাহজাহান যদি বলা হয় যে তিনি হুগলিদেরকে, হুগলিদেরকে বলছি, পর্তুগিজদের, পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেছিলেন, পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেছিলেন, ঠিক আছে, হুগলি থেকে বিতাড়িত করেছিলেন। সেটা কত সালে, 1637 সালে কিন্তু। আচ্ছা, হুমায়ুন কি, হুমায়ুন হচ্ছে মনে রাখবে হুমায়ুন যদি বলে আকবরের পিতার নাম ছিলেন কি হুমায়ুন, এবং হুমায়ুনের সাথে মেন জিনিস যেটা হয়েছে, হুমায়ুনের সময় কিন্তু মুঘল সাম্রাজ্য একবার ভেঙে যায়, বা মুঘল সাম্রাজ্য কিন্তু কিছুদিনের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। কারণ কি বলতো, হুমায়ুনের সাথে যুদ্ধ হয়েছিল, শেরশাহের যুদ্ধ হয়েছিল। তো শেরশাহের দুটো যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে 1539 সালে আর একটা হচ্ছে 1540 সালে। 1519 সালে যুদ্ধটাকে নাম বলা হয় চৌসারের যুদ্ধ, চৌসারের যুদ্ধ। আর 1540 সালের যে যুদ্ধটা সেটাকে বলা হয় কনৌজের যুদ্ধ, কনৌজের যুদ্ধ। এই দুটো যুদ্ধতেই কিন্তু হুমায়ুন হেরে যায়, হুমায়ুন কিন্তু হেরে যায়। তো এই যুদ্ধে হারার পর কি হয়েছিল, হুমায়ুনকে পুরোপুরি ঘর চলে যেতে হয়েছিল, মানে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল, মানে মুঘল সাম্রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছিল। দিয়ে কি শেরশাহ কি, শেরশাহ নিজস্ব সুর বংশের কিন্তু প্রতিষ্ঠা করে, ঠিক আছে, সুর বংশ প্রতিষ্ঠা করে। দিয়ে পরবর্তীকালে 1555 সালে তখন রাজত্ব করেছিলেন কি সিকান্দার সুর, সিকান্দার সুর। ওই সিকান্দার সুরকে কি করা হয়, এই হুমায়ুন পরবর্তীকালে এসে পরাজিত করে। কোন যুদ্ধে পরাজিত করে, মনে রাখবে সির হিন্দের যুদ্ধে পরাজিত করে চলে যায়, সির হিন্দের যুদ্ধে পরাজিত করে দেয় 1555 সালে। দিয়ে আবার কি হুমায়ুন রিজেন্ট রাজত্ব ফিরে চলে যায়। এবং দেখো জাহাঙ্গীর, জাহাঙ্গীর যদি বলা যায় জাহাঙ্গীরের সময় মানে এখান থেকে একটা প্রশ্ন পড়ে থাকে যে পেন্টিংয়ের সব থেকে বড় সময় মানে হচ্ছে কি, মানে ছবির ওপরে বেশ করে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কার সাম্রাজ্যের সময় বা কার সময়তে, সেটা মনে রাখবে জাহাঙ্গীর। পেন্টিংস, জাহাঙ্গীর কিন্তু পেন্টিংসের সাথে যুক্ত, খুব চরমভাবে পেন্টিংসের সাথে যুক্ত। আচ্ছা, এবার দেখো জাহাঙ্গীর যদি বলা হয় যে 12 ভূঁইয়াদের দমন করেন কে, 12 ভূঁইয়া, 12 ভূঁইয়াদের দমন করেন কে, জাহাঙ্গীর দমন করেন। এবং জাহাঙ্গীর সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গুরু অর্জুনকে, শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুনকে হত্যা করেন কে, জাহাঙ্গীর হত্যা করেন, ঠিক আছে। চলো নেক্সট, বলছে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 20 টাকা দামে ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে। তো সব থেকে বেস্ট হচ্ছে এটা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি করে দাও। তাহলে এটা হচ্ছে 15 টাকা পার কেজি আর এটা হচ্ছে 20 টাকা পার কেজি, আর এদের মিডিলটা হচ্ছে কত, 16.50 টাকা পার কেজি, কারণ দুটোকে মিশিয়ে বিক্রি করছে। তো এদের মধ্যে শুধু গ্যাপটাকে নিয়ে এদিকে লিখে দাও। ওকে, তাহলে 20 আর 16.50 গ্যাপ কত তোমার, 3.5, এবং 15 আর 16 গ্যাপ হচ্ছে কত, 1.5 দিয়ে এদের অনুপাত করে দাও। তাহলে দশমিক দশমিক উঠে যাবে। তাহলে দেখো 5 7 35 আর এদিকে 5 3 15, তাহলে 7:3 হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমারদের প্রবেশ ছিল। তো দিনেমারদের প্রবেশ ছিল কোথায়, শ্রীরামপুর হুগলি ছিল দিনেমারদের প্রবেশ পথ। এবং এটা কত সালে হয়েছিল, মনে রাখবে 1755 সালে হয়েছিল, 1755 সালে, ঠিক আছে, 1755 সালে। তো
এইটাই ছিল কিন্তু ফার্স্ট ড্যানিশ সেটেলমেন্ট বা ফার্স্ট ডিনেমার্ক বা ডেনমার্কের সেটেলমেন্ট ছিল, ঠিক আছে, ডেনমার্কের সেটেলমেন্ট ছিল এই হুগলি। ওকে, নেক্সট চলো। বলছে কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হয় এবং ওই একই পরিমাণ অর্থ সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, তাহলে দেখে নাও। তাহলে আমার একটা সাম ছিল পি, সেটা হচ্ছে কত, 3p হচ্ছে সুদে আসলে। তাহলে আমার পি থেকে 3p যেতে তাহলে কত সুদ দিতে হচ্ছে বলো তো? সুদ দিতে হচ্ছে কিন্তু আমার 2p কিন্তু সুদ দিতে হচ্ছে। আমি পি ধরতে হবে না, তুমি এখানে 1 ধরো আর এখানে তুমি 3 ধরো। তাহলে কত টাকা সুদ দিচ্ছ? তুমি 2 টাকা সুদ দিচ্ছ, তাই না? তাহলে ইন্টারেস্ট পি টাকা বাদই দাও, পি টাকা ধরো না, পি টাকা একদম ধরো না। তাহলে দেখো 1 ছিল আসল আর 3 ছিল তোমার এটা ধরো না পি, আর এটা অ্যামাউন্ট হচ্ছে 3, মানে অ্যামাউন্ট মানে হচ্ছে কি সুদ আসল, ঠিক আছে। আর আই সমান দিয়ে দিয়েছে 2। এরপরে তোমাকে হতে বলেছে কি, হতে বলেছে সুদে আসলে তোমাকে দ্বিগুণ হতে বলেছে। দ্বিগুণ হতে বলেছে মানে কি, দ্বিগুণ হতে বলেছে তোমাকে 1 ছিল, এখন হয়েছে অ্যামাউন্ট কত, 2 হয়ে গেছে, মানে প্রিন্সিপাল 1 ছিল আর অ্যামাউন্ট হয়ে গেছে 2। যে তোমাকে বলেছে ইন্টারেস্ট তোমার 1 টাকা হতে হবে, তাহলে তোমার কত বছর লাগবে? 1 টাকা হতে গেলে কত বছর লাগবে? এরপর দেখো ইন্টারেস্ট 2 টাকা হয় কত বছরে? ইন্টারেস্ট 2 টাকা হয় কিন্তু তোমার 20 বছরে। তাহলে 1 টাকা হতে গেলে কত বছর লাগবে? নিশ্চয়ই 20/2 বছর লাগবে, সমান হচ্ছে কত, 10 বছর। তাহলে রাইট অ্যান্সার চলে এলো কত, অপশন এ 10 বছর ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। বলছে নিচে ক্রমে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে এবং যেখানে 7 মাঝখানা আছে এবং তার পাশে 1 ও 3 আছে। তাহলে 7 মাঝখানা আছে, 1 আর 3 দেখো এখানে নেই, 7 মাঝখানা আছে, এইটা আছে একটা, 1 আর 3 পাশে আছে, এইটা 1 নম্বর হলো। 7 মাঝখানে 7, এইখানে একটা আছে দেখো, 7 মাঝখানে আর 1 আর 3 আছে দুপাশে, দুটো হলো। এবং দেখো 7 মাঝখানে 7 আছে, এখানে 7 আছে, এইটাও হচ্ছে না, এইটাও আছে দেখো, এই একটা আছে, 1 7 3 টোটাল আছে দেখো তোমার 3টেই কিন্তু আছে, ওর বেশি কিন্তু নেই। নেক্সট দেখো, বলছে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? দেখো কালো হচ্ছে কি, কালো হচ্ছে তোমার আফ্রিকা। নীল কি, নীল হচ্ছে ইউরোপ। সবুজ কোনটা? সবুজ হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া। আর হলুদ হচ্ছে কি, হলুদ হচ্ছে তোমার এশিয়া। এবং আর একটা এখান থেকে পড়ে থাকে, সেটা হচ্ছে রেড, রেড হচ্ছে কি আমেরিকা, ঠিক আছে। নেক্সট চলো, বলছে বাংলা রেনেসাঁর জনক কাকে অভিহিত করা হয়? দেখো বাংলা রেনেসাঁর জনক বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। আচ্ছা এরপরে দেখো রাজা উপাধিটা কে দিয়েছিল? রাজা উপাধিটা দিয়েছিল কিন্তু দ্বিতীয় আকবর, দ্বিতীয় আকবর দিয়েছিল। তো দ্বিতীয় আকবর দিয়েছিল এবং রাজা রামমোহন রায় কি করেছিলেন? 1822 সালে, 1822 সালে একটা অ্যাংলো হিন্দু কলেজ তৈরি করেন, অ্যাংলো হিন্দু কলেজ তৈরি করেন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন করে, অ্যাংলো বেদিক কলেজ কার? অ্যাংলো বেদিক কলেজ কে স্থাপন করেন? তো মনে রাখবেন অ্যাংলো বেদিক কলেজ হচ্ছে কি লালা হংসরাজ, লালা হংসরাজ হচ্ছে অ্যাংলো বেদিক কলেজ, ওকে, লালা হংসরাজ। আচ্ছা এরপরে দেখো রাজা রামমোহনের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস, তিনি একটা রচনা করেছিলেন, সেটা কি পারসেপ্টস অফ জেসাস। তিনি একটা বই রচনা করেছিলেন, সেটা কি পারসেপ্টস অফ জেসাস। এবং 1815 সালে, 1815 সালে তিনি কি গঠন করেন? 1815 সালে আত্মীয় সভা, আত্মীয় সভা গঠন করেন। 1828 সালে ব্রহ্মসভা, 1828 সালে ব্রহ্মসভা গঠন করেন। আচ্ছা এবং 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং এ বন্ধ করেন, মানে সতীদাহ প্রথা বন্ধ করেন, সতীদাহ প্রথা বন্ধ করেন, বন্ধ করেন। মানে তখন কিন্তু রাজা রামমোহন রায় পৃষ্ঠপোষক করেছিলেন অ্যাকচুয়ালি, মানে লর্ড উইলিয়াম বেন্টিংকে আর্জি জানিয়েছিলেন যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে। তো এইটা আর একটা প্রশ্ন করে এখান থেকে, যে কত নম্বর রেগুলেশনে তারা? মনে রাখবে 17 নম্বর রেগুলেশন দ্বারা, 17 নম্বর রেগুলেশন দ্বারা, ঠিক আছে, 17 নম্বর রেগুলেশন দ্বারা। আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে যে কি বলা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক, সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন, ওকে।
আচ্ছা, তিনি কি বিধবা বিবাহ চালু করেন? বিধবা বিবাহ কত সালে? 1856 সালে তিনি বিধবা বিবাহ চালু করেন। বিধবা বিবাহ চালু করেন। এবং তখনকার সময় যদি বলা হয় যে কে ছিলেন, মানে হচ্ছে গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা ছিলেন হচ্ছে তোমার ডালহৌসি। ঠিক আছে, ডালহৌসি ছিলেন তখনকার সময় গভর্নর জেনারেল। ওকে, এরপর মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি নীলদর্পণ। ঠিক আছে, নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন। নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন। ঠিক আছে, নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন। এবং যদি বলে নীলদর্পণ কে লিখেছিলেন, কে নীলদর্পণ লিখেছিলেন কিন্তু দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। আচ্ছা, দ্বারকনাথ ঠাকুর কি করেছিলেন? দ্বারকনাথ ঠাকুর এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জমিদার সমিতি। জমিদার সমিতি স্থাপন করেন। এটা কত সালে? 1837 সালে। প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। চলো নেক্সট বলছে, দেখো রবিবার জন্মদিন বুধবার, রবির জন্মদিন বুধবার, তাহলে গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে তাহলে গোপালের জন্মদিন কত হবে? রবির জন্মদিন বুধবার, তাহলে রবি হচ্ছে তোমার বুধবার জন্মগ্রহণ করেছিল। এর 50 দিন পর কে জন্ম নেয়? সেটা হচ্ছে তোমার কি গোপাল। তাহলে কতদিন পর, মানে কতটা অড ডেজ তোমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি। তাহলে 50-এর মধ্যে কতগুলো অড আছে? তাহলে দেখো 7 7 49, এক অবশিষ্ট। তাহলে এক হচ্ছে তোমার অড, আর এই এক অড কি হবে? বুধবারের সাথে তোমার এক যোগ হয়ে যাবে। তাহলে বুধবার প্লাস 1 সমান হচ্ছে কত? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার কি গোপালের জন্মদিন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। তারপরে দেখো 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেছেন? দ্রোণাচার্য পুরস্কার লাভ করেছেন কে? ধর্মেন্দ্র তিওয়ারি। নেক্সট, এরপর দেখো এইটার আয়নাই প্রতিবিম্ব কি হবে? তাহলে প্রথমত দেখো তুমি যদি ইটাকে যদি দেখো তাহলে ইটা কি পুরোপুরি হবে এই দিকে হয়ে যাবে। যদি আয়নাতে তুমি যদি ফেলো তাহলে এরকম কোথায় কোথায় রয়েছে? একমাত্র এইটাতে রয়েছে, এইটাতে রয়েছে এবং এইটাতে রয়েছে। তাহলে প্রথমত এইটা তো পুরোপুরি হবে এলিমিনেট হয়ে গেল ই এর গন্ডগোল দেখি। আচ্ছা, এরপর বলি, এরপর দেখো এফটা কি হবে? এফটাও তাহলে নিশ্চয়ই এইদিকে উল্টে যাবে। তাহলে এফ কোথায় আছে? দেখো এফ এইটাতে রয়েছে, তাহলে এইটাই তো অ্যান্সার হয়ে যাবে অপশন 3। এগুলো দেখো সব ভি দিয়ে দিয়েছে, আমার তো ভি, সরি এফ বলছি। তাহলে প্রথমে তো এটা আসবে, তারপরে তো ভি আসবে না, আমি একটু ভুল বললাম। এটা নয়, এটা আপাতত নয়, দাঁড়াও। তাহলে এরপরে দেখো ই এর পরে কি আসবে? ই এর পরে তোমার ভি আসবে। ভি এর তো কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে এইখানেও ভি আছে, এইখানেও ভি আছে। তাহলে অপশন 1 আর 2 এর মধ্যে হবে, কারণ এখানে ঢুকিয়ে দিয়েছি এফ তো এখানে আসবে না আপাতত। তাহলে ই আর ভি হয়ে গেল আমার। আই এরও কোনো কিছু পরিবর্তন হবে না, তো আই থাকবে। টি এরও কোনো পরিবর্তন হবে না, টি থাকবে। সিটা কি হবে? দুদিকেই ঘুরে যাবে, তাহলে সি এখানেও ঘুরেছে, সি এখানেও ঘুরেছে। এবার ইটা দেখো আবার পিছন দিকে হয়ে যাবে, তাহলে ই দুটোই দেখো ঘুরে গেছে। এবার দেখো এফটা তো ওইদিকে মুভ করবে, তাহলে এফটা দেখো এইখানে সঠিক রেখে দিয়েছে, তাহলে এফটা এখানে ঘুরতে হতো। দেখো এবারে এফটা এখানে ঘুরিয়ে দিয়েছে, তাহলে রাইট অ্যান্সার চলে এলো কি? অপশন 2 চলে এলো রাইট অ্যান্সার। বলছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়, তাহলে মেসের আসল খরচ কত ছিল? তাহলে তুমি ধরে নাও মেসের খরচ ছিল কত? এক্স টাকা করে পার হেড ছিল, এক্স টাকা পার হেড ছিল। তাহলে 35 জন ছাত্র থাকলে কত খরচা পড়তো? নিশ্চয়ই 35x পড়তো। এখন 7 জন বৃদ্ধি পেয়েছে, 7 জন বৃদ্ধি পেয়েছে এবং মেসের খরচ কি হয়েছে? প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে খরচা হতো 35x, এখন 7 জন বৃদ্ধি পাওয়ার জন্য কত হয়ে গেছে? তোমার 42 টাকা এক্সট্রা হয়ে গেছে পার ডে। এটা একদিনের খরচাই বের করছি, 35x হচ্ছে একদিনের খরচা প্লাস 42, এখন 7 জন বেড়ে গেছে বলে। তাহলে এটা সমানই তুমি কি বলতে পারো? এটা সমানই বলতে পারো যে টোটাল এখন ছাত্র সংখ্যা কত? 42। এই 42 জনের কত খরচা উচিত? এক্স হওয়া উচিত ছিল, কিন্তু এক্স এর থেকে এখন 1 তোমার কমে গেছে, এখন গড় খরচাটা তোমার। এবার ক্যালকুলেশন করে দাও। আমি আবার বলে দিচ্ছি, দেখো 35x আগে খরচা হতো, এখন 42 টাকা এক্সট্রা তোমার খরচা হচ্ছে, তাহলে এটা টোটালটা তোমার একদিনে খরচা বেরোলো। তাহলে এখন 42 জনের সাপেক্ষে কত খরচা পড়ছে? 42 জনের এখন মাথা পিছু খরচা হচ্ছে কত? x-1। ঠিক আছে, এরপর দেখো তাহলে 35x প্লাস 42 সমান কত? 42 সাথে x গুণ করলে 42x মাইনাস কত? 42।
এবার 35x যদি সমানের ওই দিকে নিয়ে যাও তাহলে হয়ে যাবে কত, আর 42টাকে যদি এই দিকে নিয়ে আসো তাহলে 42 প্লাস 42, কারণ দেখো এই মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, এবং দেখো এদিকে 42x আর এদিকে 35xটা যদি সমানের এদিকে নিয়ে যাও তাহলে -35x কিন্তু হয়ে যায়। তাহলে 42 হয় কত তোমার 84, আর এদিকে 42 থেকে 35 বাদ দিলে কত হয় 7x। এবার x এর মান কত, 84/7 সমান হচ্ছে x, তাহলে দেখো 7 12 84, তাহলে x সমান বেরোলো কত, x সমান বেরোলো তোমার 12। তাহলে বলেছে মেসের আসল খরচ কত ছিল, তাহলে মেসের আসল খরচ তো ছিল 35x, তাহলে 35 গুণিত 12, আর 35 গুণিত 12 মানে কত, 5 12 60 0 হাত রইলো 6, 3 মানে 36 হচ্ছে 42, তাহলে 420 টাকা। তো অপশন এ 420 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে কমলাকারী চৈত্রশীলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল, সেটা উৎপত্তি হয়েছিল অন্ধ্রপ্রদেশে। তো এটার অ্যাকচুয়ালি কি বলতো, এটা মনে রাখবে, এটা এক ধরনের একটা পেন্টিং, ঠিক আছে, পেন্টিং অন ক্লথ, মানে জামা কাপড়ের ওপরে একটা পেন্টিং। এটা C++ একটা কি, একটা প্রোগ্রামিং ভাষা। একটি সাংকেতিক ভাষায় পটারকে লেখা হয়েছে MBNZQN, এবং রিপোর্টকে তাহলে কি লেখা হবে, দেখো পটার PORTER, ওকে কি লেখা হয়েছে MBNZQN, তাহলে PMOBRNPZEQRN। এবার তাহলে রিপোর্ট দেখো, রিপোর্ট যদি লিখি এখানেতে, আর মানে কি লেখা হয়েছে তাহলে N, E মানে কি লেখা হয়েছে Q, P কি লেখা হয়েছে P হচ্ছে M, O কি লেখা হয়েছে O হচ্ছে B, আর R হচ্ছে দেখো N, আর T কোনটা T হচ্ছে Z। তাহলে দেখো NQMBNZ, NQMBNZ, তাহলে দেখো অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। বলছে ABC ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, তাহলে কোন BAC, তাহলে দেখো এইটা তোমাকে বলেছে, এইটা হচ্ছে O, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ABC, আর এটা হচ্ছে তোমার কি O। যে কোন BAC দিয়ে রেখেছে এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা অটোমেটিক্যালি জানো যে অন্তস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, তাহলে এটা হয়ে যাবে কত, 100 ডিগ্রি হয়ে যাবে। এরপর যদি এটা 100 ডিগ্রি হয় তাহলে দেখো এটা কেন্দ্র থেকে এইখানের যা দূরত্ব, এই কেন্দ্র থেকে এই C পর্যন্ত কিন্তু একই দূরত্ব, মানে আমি যেটা বলতে চাইছি OB সমান OC কিন্তু হয়ে যায়। যদি দুটো বাহু যদি সমান হয় তাহলে আমাদের এই দুটো কোণও কিন্তু পুরোপুরিভাবে সমান হয়, মানে কি কোণ OBC এর সমান কত হয়, কোণ OCA কিন্তু হয়ে যায়, যেহেতু দুটো বাহু সমান। তাহলে কি হবে, এই দুটো বাহু যদি কি আমি যদি থিটা ধরে নিই, দুটো বাহু থিটা থিটা ধরে নিলাম, তাহলে দেখো একটি ত্রিভুজ, মানে এই ত্রিভুজ OBC এর যদি বলা হয় তাহলে আমার তিনটে ত্রিভুজের যোগফল কত, মানে মানে কোণের যোগফল কত, 180 ডিগ্রি, মানে 100 ডিগ্রি প্লাস থিটা, তা টোটাল হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রিটা যদি ওইদিকে যায় তাহলে কত হয়ে যাবে, থিটা প্লাস থিটা মানে 2 থিটা লিখে দিলাম, এবার ওইদিকে হয়ে যাবে কত, 80 ডিগ্রি। 100 ডিগ্রিটা ওইদিকে গেলে মাইনাস হবে, 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি, তাহলে থিটা সমান কত, 80 ডিগ্রি বাই 2 মানে কত হচ্ছে তোমার 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে কোণ OBC সমান তাহলে কত, কোণ OBC সমান হচ্ছে কত, 40 ডিগ্রি। তো রাইট অ্যান্সার অপশন 3, 40 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে, সেটা আছে কোথায়, আলিপুরদুয়ারে কিন্তু রয়েছে সেটা, ওকে, রয়েছে কোথায়, আলিপুরদুয়ারে। তো এই যে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটা কত সালে হয়েছিল, এটা 1983 সালে হয়েছিল, এবং এটা মনে রাখবে 15th টাইগার রিজার্ভ ইন্ডিয়া, 15th টাইগার রিজার্ভ। এবং এই আলিপুরদুয়ারটা কোথা থেকে বের করা হয়েছে, জলপাইগুড়ি থেকে বের করে নেওয়া হয়েছে। আগে এটা জলপাইগুড়ির অংশ ছিল, এখন জলপাইগুড়ি থেকে পুরোপুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, জলপাইগুড়ি থেকে আলাদা করে দেওয়া হয়েছে, এটা আলাদা করে দেওয়া হয়েছে কত সালে, 25শে জুন 2014 সালে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারকে পুরোপুরিভাবে আলাদা করে দেওয়া হয়েছে, এবং সেই জন্য এটা কিন্তু মনে রাখবে পশ্চিমবঙ্গের 20তম ডিস্ট্রিক্ট হয়ে গেছে, 20তম ডিস্ট্রিক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কয়েকটা জিনিস লিখে দিই। ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল পার্ক আছে কটা, এটা প্রশ্ন পড়ে থাকে, ন্যাশনাল পার্ক। আচ্ছা, একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কতগুলো আছে,
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়েস্ট বেঙ্গলে কটা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এলিফ্যান্ট রিজার্ভস কতগুলো আছে, এলিফ্যান্ট রিজার্ভ দেখো, ন্যাশনাল পার্ক রয়েছে তোমার 6টা, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে তোমার 15টা, এবং এলিফ্যান্ট রিজার্ভস রয়েছে কটা, 2টো। এবার এলিফ্যান্ট রিজার্ভসের নামটা একটু মনে রেখে দিও, ঠিক আছে। ময়ূর ঝর্ণা, একটা হচ্ছে কি ময়ূর ঝর্ণা, ময়ূর ঝর্ণা, এবং আর একটা হচ্ছে কি ইস্টার্ন ডুয়ার্স, ইস্টার্ন ডুয়ার্স, ঠিক আছে, ইস্টার্ন ডুয়ার্স। তো এটা হচ্ছে কি এলিফ্যান্ট রিজার্ভসের 2টো নাম। এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এত মনে রাখার কোনো প্রয়োজন নেই, ন্যাশনাল পার্ক মনে রাখবো শুধু 6টা। বলছে 2023 সালে পুরুষদের ক্রিকেটের বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? তো সেটা হবে কোথায়, ভারতে। এই তো কয়েকদিন কি হয়ে গেল, তোমরা জানো সবাই। ইন্ডিয়া কি ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরেও যায়, ঠিক আছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী, আবার মানে 6ষ্ঠ টাইটেল বাই অস্ট্রেলিয়া। আচ্ছা, তার আগে 2019 সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। তো এবারে সত্যি করি খুবই কষ্ট পেয়েছি, মানে যাতা লেভেলের, কি আর বলবো। ঠিক আছে, নাও চলো 13তম। আচ্ছা হ্যাঁ, যেটা বলি, এই যে ক্রিকেটের বিশ্বকাপটা যেটা হয়েছিল 2023 সালে, এটা ছিল কি তোমার 13th এডিশন ছিল, 13th এডিশন। রোহিত শর্মার জন্যই মেনলি কষ্টটা লাগে খুব, রোহিত শর্মা আর বিরাট কোহলি। যাই হোক না, 13তম এডিশন হয়েছিল 2023 সালে কিন্তু হয়েছিল, হ্যাঁ, এই 2023 সালে। এবং দেখো এরপরে হবে 14তম এডিশনটা কবে হবে, 14তম এডিশনটা হবে কোথায়, 2027 সালে হবে, 2027 সালে হবে। এবং কোথায় কোথায় হবে অ্যাকচুয়ালি, 3টে জায়গাতে হবে। একটা হচ্ছে নামিবিয়া, ঠিক আছে, আর একটা হবে জিম্বাববে, এবং হবে কোথায়, সাউথ আফ্রিকাতে। 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলি যোগফল কত? আর যোগফল তো ইজি বের করা, শুধু 6 আর 17 গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। 6 আর 17 বানা কত, 102। তাহলে রাইট অ্যান্সার অপশন 2। কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? দেখো, যদি ঘনকের বাহু যদি কমানো হয়, যদি বলা হয়, তাহলে 10% মানে কত বলো তো, 10/100 মানে কত, 1/10। তাহলে তুমি এখানে লিখবে ওল্ড লিখবে আর নিউ লিখবে এখানেতে। তাহলে বাহু কি হয়েছে, 10 থেকে 9 হয়েছে। যদি তোমাকে ক্ষেত্রফল বলে তাহলে তুমি 2বার লিখবে, মানে 10 থেকে 9। মানে দেখো এখানে কি হয়েছে, 10-এর ওপরে 1 কমেছে, যেহেতু 10% ডাউন হয়েছে। তার মানে কি 10 ছিল অরিজিনাল আমার এবং বাহুটা, এবং 10-এর ওপরে কি কমেছে, 1 কমেছে। তোমাকে যদি ক্ষেত্রফল, তাহলে 10 থেকে যদি 1 কমে তাহলে হয়েছে কত, 9। তাহলে 10 আগে ছিল 10, এখন হয়ে গেছে 9। যদি ক্ষেত্রফল বলে তাহলে তুমি 2বার করবে, তাহলে 10 থেকে 9। যদি তোমাকে বলতে যে আয়তন কত শতাংশ কমবে, তাহলে তুমি আবার আর একটা করতে, 10 থেকে 9 তুমি আরেকবার করতে। তাহলে এখানে দেখো, তাহলে 10 10-এ কত, 100, আর 9 9 কত, 81। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে ক্ষেত্রফল তাহলে কত কমেছে, ক্ষেত্রফল কমেছে কিন্তু 19 কমেছে। আর 19 কার উপরে কমেছে, নিশ্চয়ই অরিজিনালের সাপেক্ষে কমেছে। তাহলে 100-র সাপেক্ষে 19 কমেছে, তাহলে 100-র সাপেক্ষে কত, 100 কাটা যাবে, দেখো 19% হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে 19% কমেছে। যদি এটা আয়তন বলতো তাহলে তুমি কি করতে, 10 9 লিখতে, 10 9 এবং 10 9। তাহলে দেখো 10 10 10 1000 হয়ে যেত, আর এটা হয়ে যেত কত, 729। তাহলে তুমি কি করতে, কত হচ্ছে তোমার এখানে, 271/1000 গুণিত কত, 100। ঠিক আছে, 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে 27.1% হয়ে যেত তোমার অ্যান্সার, যদি তোমাকে এখানে চাইতো যে কত আয়তন কত কমেছে। ঠিক আছে, আর এখানে যদি ক্ষেত্রফল বলে তাহলে 2বার করবে, আয়তন বললে তুমি 3বার করবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল দেখো 19%, এটা হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 1936 সালে কিন্তু হয়েছিল, 1936। তো এটা করেছিল কে, কোথায় হয়েছিল বলো তো, কোথায় হয়েছিল, এটা লখনউতে হয়েছিল, লখনউ উত্তরপ্রদেশের লখনউতে হয়েছিল। এবং এটা করেছিল কে, এটা করেছিল হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী। নেক্সট চল, বলছে টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? সেটা হচ্ছে কি আসাম। তো লাভলিনা যে বরগোসাই যিনি ছিলেন, তিনি কি করতেন অ্যাকচুয়ালি, তিনি ছিলেন একটা, মনে রাখবে, বক্সার। ওকে, লাভলিনা বরগোসাই কে ছিলেন, তিনি ছিলেন একটা বক্সার। ওকে,
নেক্সট হলো, বলছে একই সুদের হারে 15,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 96 টাকা, দিয়ে বলেছে সুদের হার কত, বার্ষিক হার কত। যদি দেখো, যদি তোমরা এটা নর্মালি যদি এই দিয়ে করতে যাও, মানে সূত্র ধরে যদি করতে যাও, তাহলে খুব টাফ হয়ে যাবে। মানে সূত্র ধরে করলেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা করবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস কত পি মাইনাস কত পি আর 2 বাই 100 সমান হচ্ছে 96। এখানে পি এর জায়গায় 15,000 বসাবে, আর আর এর মানটা শুধু তোমাদেরকে বের করতে হবে, বাস, তাহলে তোমাদের অ্যান্সারটি বেরিয়ে যাবে। কিন্তু আমি চাই না যে এইভাবে করো, তুমি ধরে নাও সুদের হার হচ্ছে কত, সুদের হার হচ্ছে তোমার 8%, ধরে নাও তুমি এটা 8% মানে কত, 8/100 কিন্তু। এবার তোমার দিয়ে করে নাও প্রিন্সিপাল কত দিয়ে দিয়েছে তোমাকে, 15,000 টাকা দিয়ে রেখেছে। তো আমি কি করব, এইখানেতে অ্যাকচুয়ালি করব কি, ট্রি মেথড অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে প্রথম বছর, আর এটা হচ্ছে তোমার কি দ্বিতীয় বছর। তাহলে দেখো 15,000-এর উপরে 8%, 15,000-এর উপরে 8% মানে কত, 15,000 গুণিত 8/100, 15,000 গুণিত 8/100 মানে কত, 150 আর। তাহলে এইটুকু কত হবে তোমার, 8% হবে। তাহলে এইটাও হয়ে যাবে তোমার কত, 150 আর। তাহলে এই যে দেখো প্রথম লাইনে যেই সুদটা যেটা বেরোলো, এই যে 150 আর প্লাস 150 আর, টোটাল কত, 300 আর। এই 300 আর হয়ে যাবে তোমার কিন্তু সরল সুদ হয়ে যাবে, 300 আর কি বেরোবে, সরল সুদ বেরোবে। এরপর জটিল সুদ যদি হতে যায়, তাহলে এই যে দ্বিতীয় বছরটা, এই দ্বিতীয় বছরটা প্রথম বছরের কাছ থেকে কিন্তু সুদ নেবে, মানে 150 আরের ওপরও তোমার আবার 8% সুদ নেওয়া হবে। তাহলে 150 আর গুণিত 8/100, আমি এখানে করছি দেখো, 150 আর গুণিত 8/100 মানে তাহলে কত, তাহলে একটা শূন্য কাটা, তাহলে পড়ছে কত, 15 আর স্কোয়ার বাই কত, 10। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত, 15 আর স্কোয়ার বাই 10। দেখো এই যে টোটালটা, এই টোটালটা এইখান থেকে এত দূর অবধি, এই টোটালটাই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ, টোটালটাই চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এই যে এইটুকু, এই প্রথম লাইনটা হচ্ছে শুধুমাত্র সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কোনটা, নিশ্চয়ই এইটুকু এরিয়া, আর এইটুকু এরিয়ার মান দিয়ে দিচ্ছে কত, 96 টাকা তোমাকে দিয়ে রেখেছে। তাহলে 15 আর স্কোয়ার বাই 10, এটার মান কত, 96 টাকা। এরপর তুমি কি করবে, 15টা এইদিকে যাবে আর 10টা ওইদিকে যাবে, জানো। তাহলে আর স্কোয়ার সমান কত, 96 গুণিত 10 বাই কত, 15। এরপর একটু ক্যালকুলেশন করতে হবে এটা। তাহলে দেখো 3 5 15, 3 32 96, আর এটা কত হচ্ছে 5 2 10। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে কত, 64। তাহলে আর সমান কত, রুট ওভার অফ 64, আর রুট ওভার অফ 64 মানেই কত, রুট ওভার অফ 64 মানেই হচ্ছে 8। 64 রুট ওভার অফ কী করে 8 হচ্ছে, 8 গুণিত 8, রুটের ভেতরে থাকলে একটি 8 বাইরে বেরিয়ে আসে। তাহলে রাইট অ্যান্সার চলে এলো কত, 8%। নেক্সট দেখো, হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কাদেরকে বিবেচিত করেছে। তো 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে কি, হ্যাঁ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে, ঠিক আছে, মানে বিভক্ত করেছে কে, 10 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। আচ্ছা, এরপরে যেটা বলার, 10 ডিগ্রি চ্যানেল তো বলে দিলাম, 9 ডিগ্রি চ্যানেল কি বলতো, 9 ডিগ্রি চ্যানেল কাদেরকে বিভক্ত করেছে, এটা হচ্ছে কি মিনিকয় ও মালদ্বীপ, ঠিক আছে, ও মিনিকয় ও মালদ্বীপ না, মিনিকয় ও লাক্ষাদ্বীপ, ঠিক আছে। আর 8 ডিগ্রি চ্যানেল কত, কাদেরকে বিভক্ত করেছে সেটা মনে রাখবে, মিনিকয় ও মালদ্বীপ, ঠিক আছে, মিনিকয় ও মালদ্বীপ। ওকে, চলো নেক্সট। বলছে 2020 সালে 2020 সালে নোবেল পুরস্কার কে জিতেন, সাহিত্যে নোবেল পুরস্কার, সেটা হচ্ছে কি লুইস ব্ল্যাক। ট্রান্সফারেন্স শব্দটির মধ্যে, নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি গঠন করা যাবে না। দেখো গঠন করা যাবে না বলতে, দেখো এখানে অপশনের মধ্যে যদি ভালো করে খুঁজো, দেখো যে ও লেটারটা যেটা রয়েছে এখানে কিন্তু কোথাতেও নেই। তাহলে রাইট অ্যান্সার চলে আসবে কিন্তু অপশন 3। ওকে, আচ্ছা নেক্সট চলো। বলছে নিচের ত্রিভুজে যদি এসি সমান 20 মিটার হয়, তাহলে এসি হচ্ছে কত তোমার, তাহলে 20 মিটার। আচ্ছা, এবি সমান হচ্ছে কত, এক্স মিটার, এবং বিসি সমান হচ্ছে কত, 50 মাইনাস এক্স মিটার। দিয়ে বলেছে এবি সমান তাহলে কত। এবার ধরো আমরা অতিভুজের সূত্র, মানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কোয়ার সমান কি, অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার।
এবার অতিভুজ স্কোয়ার মানে কত, তাহলে এক্স স্কোয়ার, আর ভূমি মানে কত 50 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস কত 20 স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে 20 স্কোয়ার। এরপর তাহলে দেখে নাও এক্স স্কোয়ার সমান, এরপর যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে এটা হয়ে যাবে কত 50 স্কোয়ার মাইনাস 2ab 2 গুণিত 50 গুণিত এক্স প্লাস কত এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস কত 20 20 মানে কত 20 20 হচ্ছে তোমার 400, ঠিক আছে 20 20 হচ্ছে 400। এবার দেখো নাও তাহলে এই দিকে দেখো প্লাস এক্স স্কোয়ার, এইদিকেও এক্স স্কোয়ার যাবে তোমার কাটা, তাহলে এখানে পড়ে থাকছে তাহলে তোমার কত, যদি তাহলে 50 দোকানে দেখো 100 গুণিত এক্স, তাহলে এই দিকে 100 টাকা নিয়ে চলে আসি, তাহলে 100 সেই দিকে চলে এলে হয়ে যাবে তোমার প্লাস, আর 50 স্কোয়ার মানে কত 2500 প্লাস কত 400, আর 2500 প্লাস 400 মানে কত 2900, সমান হচ্ছে দেখো 2900। এবার দেখো 0 0 100 0 0 কেটে দাও 0 0 কেটে দাও, তাহলে x সমান তাহলে পড়ে রইলো কত 29, তাহলে 29 হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি তাহলে বুঝতে পেরেছো, এরপরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে।